Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। যদিও গল্পগুলোতে তিনি নিজেকে ডিটেকটিভ না বলে সত্য সন্ধানী বা সত্যান্বেষী হিসেবে উল্লেখ করেন। প্রতিটি তদন্তে তার ক্ষুরধার মস্তিষ্ক এবং সত্য অন্বেষণের অভিনব পরিচয় পায় শ্রোতা বন্ধুরা। সেই রকমই একটি রহস্যের উন্মোচন ঘটবে আজ। স্বাধীনতা পরবর্তী সময় গোটা দেশ জুড়ে হিংসা, ভেদাভেদ আর হিন্দু মুসলিমের দাঙ্গার রূপ ভয়ঙ্কর চেহারা নিয়েছে। এরই মাঝে বিচিত্র একটা কেস এসে হাজির হয় ব্যোমকেশের কাছে। ভৌতিক ঘটনা, ধাঁধা আর খুনের মাঝেই প্রকাশ্যে আসে বিভেদের এক রক্তক্ষয়ী চিত্র। এসবের নেপথ্যে কি কোনো অলৌকিক কাহিনী, নাকি রয়েছে কোনো ষড়যন্ত্র? টান টান এই উত্তেজনাময় পরিস্থিতির শেষে নিজের বুদ্ধিমত্তার দ্বারা কিভাবে রহস্যের চট ছাড়াবে ব্যোমকেশ? নমস্কার, আমি তাপস। দ্য গপ্প.com এর পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন লেখক সায়ন দাসের কলমে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন ধর্মরোষে বিহারীনাথ। সায়ন দাস বাংলা সাহিত্য জগতে উদীয়মান লেখকদের মধ্যে অন্যতম এক নাম। সাম্প্রতিক সময় একের পর এক অডিও স্টোরিতে গল্প বের হওয়ার পাশাপাশি নাইট অ্যাট দ্য মিস্ট্রির মতো বইও প্রকাশ পায় লেখকের। আজ ফ্যান ফিকশনের দুনিয়ায় সায়ন দাসের নয়া ভাবনা এবং আমাদের চ্যানেলের পরিবেশনার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন ধর্মরোষে বিহারীনাথ। Any digital copy of this content leading to piracy is a crime. দয়া করে কেউ গল্পটির কোনো অংশ নিজেদের ক্ষেত্রে ব্যবহার করবেন না। তাহলে চলুন গপ্প শুরু করা যাক। এই অজিত, আজকের কাগজখানা কোথাও দেখেছো নাকি হে? এতক্ষণ যাবত তন্ন তন্ন করে খুঁজছি, অথচ গতকাল রাতে ঘুমটা ঠিক পর্যাপ্ত পরিমাণে হয়নি। তার দরুন আজ সকাল হতেই মাথাটা ধরে রয়েছে, আর এর ওপরে আবার ব্যোমকেশের ডাক। উফ, আর পারা যায় না। বিগত কয়েকটা দিন ধরে সূর্যিমামার তেজ যেন ক্রমশ বেড়েই চলেছে। গ্রীষ্মের রক্তচক্ষুর মাঝে বৃষ্টির দেখা যেন আর মিলছে না, অথচ এহেন পরিবেশ ও মানুষে মানুষে হিংসে, কলহ আর সর্বোপরি যুদ্ধ থামার যেন কোনো লক্ষণই নেই। এসব কথাই ভেবে চলেছি, এমন সময় ফের একবার হাঁক পেড়ে বসল ব্যোমকেশ। আরে এই অজিত, কখন থেকে ডেকে চলেছি আর এদিকে ওনার কোনো সাড়া নেই। তা বলি, এমন কি দরকারি কাজ করছো শুনি? সত্যি বলতে অনেক দিন পর লেখালেখিতে মনটা দিয়েছিল, তবে শেষ পর্যন্ত তার হলো কই। সময় নষ্ট না করে পাশের ঘরে গিয়ে উপস্থিত হতে দেখি বর্তমানে এক প্রকার হন্তদন্ত হয়ে পায়চারি করে চলেছে ব্যোমকেশ। তাকে এই অবস্থায় দেখে হো হো করে হেসে উঠলাম। আরে ভায়া, সাত সকালে একটা কাগজ না মেলায় তোমার এই হাল হয়েছে, এ তো ভারী চিন্তার বিষয় বন্ধু। আমার এহেন মস্করার জবাবে বেশ খানিকটা ক্ষুব্ধ হলো সে। হাসো হাসো, আরো বেশি করে হাসো। বর্তমান যুগের মানব জীবনে এই সংবাদপত্রের ভূমিকা যে ঠিক কতখানি তা বুঝলে এই কথাখানা বলতে না তুমি। বিষয়টা যে বেগতিক দিকে এগিয়ে চলেছে তা বোঝা মাত্রই খানিকটা মৃদু স্বরেই বলে চললাম, এই ব্যোমকেশ, আমি তো খালি একটু মজা করছিলাম গো, তুমি কি কিছু মনে করলে নাকি হে? এত সময় ধরে আমরা একসাথে রয়েছি, ফলে তুমি মজা করবে আর আমি ধরতে পারবো না, তা কি কখনো হয়? আচ্ছা, বলছি যে এসব কথা বাদ দিয়ে বর্তমানে কাগজের প্রসঙ্গে ফিরলে ভালো হয় বই কি। তা তুমি কি? ব্যোমকেশকে থামিয়েই এবার পাল্টা জবাব দিলাম আমি। না ভাইয়া, ইদানিংকালে হিংসা আর মানুষে মানুষে ভেদাভেদের ঘটনা যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে আর কিছুই ভালো লাগছে না। আর তাছাড়া সংবাদপত্রের প্রতিটি পর্ষেই তো গোলাগুলির খবর, ফলে ওইসবও পড়তে যেন একটা বৃত্তৃষ্ণা হয়ে গিয়েছে। তুমি না হয় একবার পুঁটিরামকে জিজ্ঞেস করে দেখো দেখি।
কথাখানি তুমি মন্দ বলনি অজিত। আমাকে ছেড়ে বর্তমানে পুঁটিরামের উদ্দেশ্যে একটা হাঁক পাড়ল ব্যোমকেশ। মিনিট খানেকের ব্যবধানে ঘরে এসে উপস্থিত হলো সে। আচ্ছা, আজকের খবরের কাগজটা কোথায় পুটিরাম? তুমি কি এ বিষয়ে কিছু জানো? আমার সত্যান্বেষী বন্ধুটির প্রশ্নের জবাবে বর্তমানে খানিক জিভ কাটল পুঁটিরাম। এই দেখছেন দাদাবাবু, একেবারে ভুলে গেছিলাম। আসলে খুব ভোরের দিকে কাগজখান দিয়ে যায়, পরে সেটিকে যত্ন করে তুলেও রাখছি, কিন্তু আপনাকে দেওয়ার কথাখানি মাথায় রইল না। ব্যোমকেশের দিকে চেয়ে লক্ষ্য করলাম। তার চোখ মুখ ইতিমধ্যে বেশ গম্ভীর হয়ে গিয়েছে। পাছে না মাথা গরম করে বসে সে, ফলে পরিবেশকে হালকা করতে পুঁটিরামের উদ্দেশ্যে নির্দেশ দিলাম। এমন ভুল তো যে কোনো মানুষেরই হতে পারে। আচ্ছা আচ্ছা, এবার আর দেরি না করে কাগজটা নিয়ে আসো দেখি। সকাল 8:30। চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজে নজর রেখে চলেছে ব্যোমকেশ। তবে প্রতিটি ক্ষণে তার বিরক্তি যেন ক্রমশ বেড়েই চলেছে। তা হঠাৎ এহেন আচরণের কারণখানে জিজ্ঞেস করতে যাব ভাবছি, ঠিক এমন সময় বেশ কিছুটা উত্তেজিত স্বরেই বলে উঠল ব্যোমকেশ, অজিত অজিত অজিত, এ দেশের কি যে হবে! প্রতিদিন কাগজ খুললেই মারামারি, হিংসা আর দাঙ্গা ব্যতীত কোনো খবরই নেই। মানুষে মানুষে এত হিংস্রতা! সত্যি বলো তো, এই দিনটা দেখার জন্যেই কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম? না বন্ধু, কিছুই যেন ঠিক ভালো লাগছে না। এক নাগারে খানিকক্ষণ বলে চলার পর খানিক থামল ব্যোমকেশ। ইতিমধ্যেই তার চোখ মুখ হতে বিরক্তি ঝরে পড়ছে। সেদিকে লক্ষ্য করে কিছুটা সান্ত্বনা দিয়েই বললাম, তোমার আর আমার হাতে কি বা আছে বলো? এ সমাজ যদি নিজেদের ভালো না বোঝে তবে রক্তক্ষয়ী এই খেলা চলতেই থাকবে। ফলে খুব বেশি চিন্তা করো না, বুঝলে? সে তুমি মন্দ বলনি, তবে হিংসা সৃষ্টির নেপথ্যে রাষ্ট্রের ভূমিকাও কিন্তু কম কিছু নয়। ক্ষমতার লোভ আর অর্থের নেশায় এরা কিন্তু ব্রিটিশদের চেয়েও কোনো অংশে কম যায় না। তবে এই খুনোখুনির একটা শেষ হওয়া দরকার, নইলে যে... ব্যাস এইটুকুই। একখানা সিগারেট জ্বালিয়ে এবার ঘরে প্রবেশ করল ব্যোমকেশ। আসলে গোটা দেশ জুড়ে দাঙ্গা যে বীভৎস রূপ নিয়েছে, তার মধ্যে শীর্ষস্থানে বিরাজ করছে আমাদের বাংলা। ফলে সব মিলিয়ে আমার বন্ধুটির মেজাজ যে বিশেষ ভালো নয়, তা বুঝতে আর বেশি দেরি হলো না। আজ শনিবার সকালের একটা ঘটনার কথা বললেই নয়। বিগত কয়েকদিন ভ্যাপসা গরমের সমাপ্তি ঘটিয়ে বৃষ্টি যেন মুষলধারেই নেমেছে। মনোরম আবহাওয়া আর জানালা হতে আসা কোমল বাতাস, মাঝেই বাইরের দিকে চেয়ে বসে রয়েছি। এমন সময় ঘরে প্রবেশ করল ব্যোমকেশ। কি হে লেখক, খুব উৎফুল্ল মনে হচ্ছে যে? বৃষ্টির প্রতিটি ফোঁটার মাঝে অদ্ভুত রকম এক সৃষ্টিশীলতা বর্তমান। এই যে এই মৃদু অথচ নরম বাতাস, মেঘের আনাগোনা আর স্বস্তির বৃষ্টি, একজন লেখকের আর কি চাই? তবে এহেন শান্তির মাঝে যে নতুন এক কেস অপেক্ষা করে রয়েছে, তার কে ভেবেছিল বলুন? আমার স্বস্তির ব্যাঘাত ঘটিয়ে বর্তমানে ব্যোমকেশ বলে উঠল, আচ্ছা শোনো, আর ঠিক আধ ঘন্টার মধ্যে একবার বেরোতে হবে, বুঝলে? খুব দরকারি একটা কাজ রয়েছে। পরবর্তীতে ব্যোমকেশের দেওয়া বিবরণটা খানিকটা এই রকম। আজ ভোরের দিকে ভবেশ মুখোপাধ্যায় নামের একজন বয়স্ক ব্যক্তির ফোন আসে। ভদ্রলোকের বাড়িতে নাকি বেশ কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটে চলেছে। পুলিশ জানাতে অনিচ্ছুক, বরং ব্যোমকেশকে দিয়েই এই রহস্যের তদন্ত করাতে ইচ্ছা প্রকাশ করেন তিনি। কি ঘটনা সে বিষয়ে খোলসা করে কিছুই জানাননি। ফলে সব মিলিয়ে কিছু সময়ের ব্যবধানে শোভা বাজারের উদ্দেশ্যে রওনা দিতে চলেছি আমরা। সত্যি বলতে ইতিমধ্যেই বেশ উত্তেজিত লাগছে। একে তো অনেকদিন পর একখানা রহস্যের উপস্থিতি, আর তার ওপর মনটা যেভাবে অস্থির হয়ে উঠেছিল, তার থেকে বিরাম পাওয়া যাবে বলেই আশা করি।
বর্তমানে ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। 10:30। অতীতের তুলনায় বৃষ্টি বেশ কিছুটা ধরেছে বলে বোঝা যায়। ফলে প্রথমে খানিকটা হাঁটা পথ এবং পরবর্তীতে 3 চাকার বাহনে চেপে ইতিমধ্যে নির্দিষ্ট ঠিকানায় এসে হাজির হলাম দুজনে। শোভাবাজারের গলির ভিতর দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটতে হলো আমাদের। কলকাতার জনবহুল পথ হতে দূরে বলে শান্তশিষ্ট এলাকাই বলা চলে এটিকে। শহরের কোলাহলের পরিবর্তে নিরিবিলি জায়গাখানি বেশ পছন্দ হলো আমার। ব্যোমকেশের মুখের দিকে চেয়ে দেখলাম কি যেন একটা ভেবে চলেছে সে। তবে এই মুহূর্তে জিজ্ঞেস করে যে বিশেষ লাভ হবে না তা আন্দাজ করা মাত্র এবার সামনের পথে হাঁটা দিলাম। এভাবেই হাঁটতে হাঁটতে অবশেষে দোতলা বাড়িটির নিকট উপস্থিত হলাম আমি আর ব্যোমকেশ। টেলিফোনের বয়স্ক ভদ্রলোকের পসার যে মন্দ নয় তা বাড়িটি দেখলেই স্পষ্ট বোঝা যায়, যদিও ভিতরে প্রবেশ করার পর মুহূর্তে এটির সাজসজ্জার দিকেই প্রথম নজর যায় আমার। বাড়ির মালিক যে বেশ শৌখিন মানুষ তার বলে দিতে হয় না। তবে এর মাঝেই পিছন হতে একটি ডাকে সম্বিত ফিরল আমার। আপনারা কি কারোর সঙ্গে দেখা করতে এসেছেন? আরে মশাই, আপনি তো বিখ্যাত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, তাই তো? আসলে পেছন দিক থেকে দেখছিলাম বলে ঠিক করে ঠাউর করে উঠতে পারিনি। আসুন আসুন, বাবা আপনার বিষয়ে বলেছিলেন বটে, তবে কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেলেন ভদ্রলোক। সেই দিকে তীক্ষ্ণ নজর রেখে আবার ব্যোমকেশ বলে উঠল, আপনার পরিচয়টা ঠিক কি? সত্যি বলতে আজ সকালে ভবেশ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির ফোন আসে, সেই সূত্রেই এখানে আসা। এর চাইতে বেশি কিছুই জানি না মশাই। ব্যোমকেশের প্রশ্নের জবাবে এবার বড় একটা জিভ কাটলেন এই ভদ্রলোক। এই দেখছেন তো, এতক্ষণ ধরে কথা বলে চলেছি অথচ পরিচয়টাই। তা আমি হলাম গিয়ে সমর মুখোপাধ্যায়, এই বাড়ির বড় ছেলে। ভবেশ মুখোপাধ্যায় আমার বাবা। আজ সকালে উনিই ফোন করেছিলেন আপনাকে। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি ততক্ষণে বাবাকে গিয়ে আপনাদের আসার খবরটা দিয়ে আসি, কেমন? মুহূর্তের মধ্যেই এবার সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলেন ভদ্রলোক। খানিকক্ষণের অপেক্ষা শেষে বেশ কয়েকটা ঠক ঠক শব্দ কানে আসতেই ব্যোমকেশের দিকে চাইলাম একবার। সম্ভবত ভবেশবাবু আসছেন। কি বলো ভাইয়া? বয়স হওয়ায় পায়ের শক্তি হারিয়েছেন। বার্ধক্যকালে এই জিনিসটা স্বাভাবিক। খুব সম্ভবত সেই কারণেই লাঠি নিয়ে চলেন উনি। সত্যি ব্যোমকেশের অনুসন্ধান ক্ষমতার প্রশংসা না করে আর পারা যায় না। প্রতিটি ক্ষেত্রেই এই অদ্ভুত শক্তির পরিচয় পাই আমি। এবারও তার অনর্থা হলো না। কয়েক মিনিটের ব্যবধানে আমাদের নিকট উপস্থিত হলেন বয়স্ক এক ব্যক্তি। বয়স আন্দাজ 70 হবে। লম্বা চওড়া দেহের অধিকারী হলেও বয়সের ভার স্পষ্ট পরিলক্ষিত হয়। পরনে ধুতি পাঞ্জাবি আর হাতে একটা লাঠি। সামনের চেয়ারে বসতে বসতে হাত জড়ো করে নমস্কার সারলেন তিনি। নমস্কার ব্যোমকেশ বাবু, আমার এক ডাকে উপস্থিত হয়েছেন দেখে বেশ ভালোই লাগলো। লোক মুখে আপনার প্রশংসা অনেক শুনেছি। বর্তমানে যেভাবে একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে চলেছি, তার থেকে একমাত্র আপনি উদ্ধার করতে পারেন। ভবেশ মুখোপাধ্যায়ের পাশাপাশি বর্তমানে আরও 2 সদস্য এসে উপস্থিত হয়েছে ঘরে। সেই দিকে নজর ঘুরিয়ে ব্যোমকেশ বলে চলল, নমস্কার, আমার পরিচয় তো আপনারা জানেনই। আর ইনি হলেন গিয়ে বিখ্যাত লেখক তথা আমার সহযোগী অজিত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ভবেশবাবু, আপনার চোখ মুখ দেখে অনুমান করা যায় যে কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছেন আপনি। একই সঙ্গে টেলিফোনে বলে চলা ওই অদ্ভুত ব্যাপারগুলো ঠিক কি? এক্ষেত্রে সব ঘটনা খুলে না জানালে কিন্তু তদন্তে বিশেষ কোনো লাভ হবে না মশাই। তাই বলি কি, প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বলুন, কেমন? ব্যোমকেশের প্রশ্নের জবাবে বেশ খানিকটা সময় চুপ রইলেন ভদ্রলোক। মিনিট খানেক বাদে নিস্তব্ধতার বদ্ধ প্রাচীর কাটিয়ে এবার হঠাৎই
বলে উঠলেন তিনি। আমাদের খুব ছোট পরিবার ব্যোমকেশ বাবু। বেশ কয়েক বছর পূর্বে স্ত্রীকে হারাই। এরপর 2 ছেলেকে নিয়ে এই দিন কাটতে থাকে আমার। খানিক থেমে আবার ঘরের বাম প্রান্তে উপস্থিত 2 সদস্যের দিকে ইঙ্গিত করলেন তিনি। সমর আর স্বপন, ওদের দুজনকে নিয়েই আমার এই সংসার। বড় ছেলে সমর আমার পারিবারিক ব্যবসা দেখে, আর স্বপন আপাতত পড়াশোনা করে চলেছে, কলেজে ভর্তি হয়েছে। তাছাড়া লেখালেখির প্রতি ওর একটা বিশেষ ঝোঁক রয়েছে। আমাদের এলাকাটাও বেশ শান্ত, পাড়া প্রতিবেশীরাও নেহাত মন্দ নয়। তা এসব নিয়ে বেশ আনন্দেই দিন কাটছিল। তবে এর মাঝে হাজির হলো এ অভিশাপ। এই ধরুন মাস 2 আগের কথা। বাড়ি হতে চুরি যায় এক প্রাচীন পুঁথি। প্রথম দিকটায় কিছুই বুঝে উঠতে পারিনি, কোনোদিন কারোর ক্ষতি করিনি। তবে পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয়। বললে বিশ্বাস করবেন না, তবে এর ঠিক 1 সপ্তাহের ভিতর আমাদের পাশের বাড়িটি থেকে সেই পুঁথিখানি উদ্ধার করে পুলিশ। ঠিক সেই দিন থেকেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা। ওই বাড়ির লোকজনেরাই এ সকল ঘটনার নেপথ্যে রয়েছে বলে আমার সন্দেহ। কিন্তু মুশকিল হলো গিয়ে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। ঠিক সেই কারণেই আপনাদের ডেকে পাঠানো মশাই। বয়স্ক ভদ্রলোকের কথা বলার মাঝেই ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম ওর চোখগুলি ইতিমধ্যে বেশ জ্বলজ্বল করে উঠেছে। এক মুহূর্তও নষ্ট না করে ভবেশবাবুর উদ্দেশ্যে ফের কয়েকটা প্রশ্ন করে বসল সে। আপনার কথাগুলো থেকে একটা ধারণা পাওয়া গেলেও বর্তমানে বেশ কয়েকটা খটকা জন্ম নিয়েছে। এই যেমন প্রাচীন পুঁথির বিষয়ে আরও বেশ খানিকটা খোলসা করে বললে ভালো হয়। 2, এক্ষেত্রে পুলিশের কাছে গেলেন না কেন? আর সবচাইতে বড় প্রশ্ন, গত কয়েক মাসে অদ্ভুত ঘটনা বলতে কোন দিকে ইঙ্গিত করছেন? অর্থাৎ এমন কি ঘটনা ঘটেছে যার জন্য আজ আমাদের ডেকে পাঠানো হলো? এতক্ষণ ধরে হয়ে চলা কথাগুলো মন দিয়ে শুনছিল ওরা। ব্যোমকেশের প্রশ্নবাণের মাঝে অবশেষে এবার মুখ খুললেন সময়বাবু। দেখুন ব্যোমকেশবাবু, পারিবারিক ব্যবসার জন্য এই পুঁথিগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আসলে এসবের নেপথ্যে রয়েছেন আমার ঠাকুরদা শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রাচীন পুঁথি কিংবা বাড়ির ভেতরকার এসব সাজসজ্জার কারিগর ছিলেন উনি। ফলে পারিবারিক স্মৃতি খোয়া যাওয়ার ফলে অত্যন্ত চিন্তায় পড়ে যান বাবা। পরবর্তীতে সেটি মিললেও এই ঘটনার কারণে প্রতিবেশী বাড়িটির সঙ্গে মনোমালিন্য চরম আকার ধারণ করে। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেনা জানার ফলে পুলিশেও কোনো রকম কেস করেননি বাবা। তবে এ সকল ঘটনা যে ভালো চোখে নেননি তারা, সেটা ওদের আচরণ হতেই স্পষ্ট বোঝা যায়, বুঝলেন? তাই বিষয়খানি 2 মাস আগে মিটে গেলেও পরবর্তীতে আমাদের জীবনে একের পর এক অন্ধকার নেমে আছে ব্যোমকেশবাবু। খানিকক্ষণ চুপ করলেন ভদ্রলোক। চোখ মুখ হতে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যায়। বর্তমানে দাঁড়িয়ে অতীতের কাহিনীগুলি এক সূত্রে বাঁধার ছক কষে চলেছেন তিনি। এই মুহূর্তে কথাগুলি বললে হয়তো আপনাদের কারোর বিশ্বাস হবে না, কিন্তু এর প্রত্যেকটি ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের সাথে। তা গত 2 মাস যাবৎ রাতের দিকে দেখা দিয়েছে একটি ছায়া। এই বিষয়টা বাবার মুখে শুনলেও প্রথম দিকটায় বিশ্বাস করে উঠতে পারিনি আমি। পরবর্তীতে ভাই আর এরপর একদিন আমার চোখেও পড়ে সেটি। ওহ, কি বীভৎস সেই দৃশ্য ব্যোমকেশবাবু। প্রথমে 2-1 দিন ছাড়া ছাড়া দেখা দিলেও তবে বর্তমানে প্রায় প্রতিনিয়তই এর মাঝেই আবার হাজির হলো একটি ধাঁধা। ভদ্রলোকের কথায় বেশ কিছুটা অবাক হলাম।
প্রথমে ছায়া, আর এবার কিনা ধাঁধা। এহেন দুশ্চিন্তা মাঝে এবার ব্যোমকেশ বলে উঠল, ধাঁধা? তা কি এমন রয়েছে সেখানে? খানিক পরিষ্কার করে বলুন মশাই। আসলে ওটিকে ধাঁধা না বলেও হুমকির চিঠি বললেও ভুল হবে না ব্যোমকেশবাবু। এই তো গত সপ্তাহের কথা। রাত তখন প্রায় 2টো বেজেছে। এমন সময় একটা বিকট শব্দে ঘুম ভেঙে যায় আমার। এই যে দালানের এই অংশে পৌঁছে দেখি জানলার কাঁচ ভেঙে মেঝেতে পড়ে আছে একটি পাথর, আর তার সঙ্গে বাঁধা এক টুকরো কাগজ। এই বলে পকেট থেকে একখানা কাগজ বের করে ব্যোমকেশের দিকে সেটিকে বাড়িয়ে দিলেন তিনি। মুহূর্তের মধ্যেই কাগজটি খুলে ফেলল ব্যোমকেশ। যতটা সম্ভব সেদিকে ঝুঁকতেই এবার চোখের সামনে ভেসে উঠল 4টি লাইন। চোর পুলিশ খেলছো নাকি? সাহস বড়ই বাড়ল সবার। অন্ধকারে ছায়ার মিলন, মৃত্যু কি আসবে আবার? বেশ। এতখানি পড়ে থামল ব্যোমকেশ। পায়ের তলার মাটি যেন ইতিমধ্যে সরে গিয়েছে আমার। কপালে অসংখ্য চিন্তার ভাঁজকে সঙ্গী করে আচমকাই অদ্ভুত একটা প্রশ্ন করে বসল ব্যোমকেশ। আচ্ছা, এসবের পেছনে যে আপনাদের প্রতিবেশীদেরই হাত রয়েছে, সেই বিষয়ে এতখানি নিশ্চিত হচ্ছেন কিভাবে? আর হ্যাঁ, অতীতে আপনাদের মধ্যেকার সম্পর্ক ঠিক কেমন ছিল? না মানে হঠাৎ চুরি এবং এসব ঘটনা, এর নেপথ্যে কোনো একটা কারণ তো থাকা চাই, তাই না? সংকেতের প্রথম লাইনটিতে তো সব স্পষ্ট। ওই চোর পুলিশ, অর্থাৎ ওদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার বিষয়টাই যে ওখানে উল্লেখ করা রয়েছে, সেটা তো জলের মতন পরিষ্কার মশাই। তাছাড়া অত রাতে আমাদের বাড়িতে কেই বা আসবে বলুন? তবে হ্যাঁ, অতীতে কিন্তু এহেন শত্রুর নামগন্ধ পর্যন্ত ছিল না ব্যোমকেশবাবু। বরং কি সুন্দরভাবেই না মিলেমিশে থাকতাম আমরা সকলে। আমরা হিন্দু আর ওরা মুসলিম হলে কি হবে, 2 ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু যেদিন থেকে এই দাঙ্গা শুরু হলো, ব্যাস, ভ্রাতৃত্বের সম্পর্ক যে কখন শত্রুতায় রূপান্তরিত হলো কি জানি। আপনার ওপরেই ভরসা ব্যোমকেশবাবু, কিছু একটা করুন। সত্যি বলতে পুলিশের ওপর কোনো কালেই আমাদের খুব একটা ভরসা ছিল না। আমাদের বিশ্বাস এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীকে তথ্য প্রমাণ সহ খুঁজে বের করার কাজটা যদি কেউ পারে, তাহলে সেটা আপনিই পারবেন মশাই, আপনিই পারবেন মশাই। আচ্ছা, এই কেসটা বরং আমি নিলাম। আর হ্যাঁ, শেষ প্রশ্ন, গত কয়েকদিনে ওদের সঙ্গে কোনো কথা কিংবা মুখ দেখা দেখি কিছু? তেমন একটা নয়। হ্যাঁ, 2-1বার চোখে পড়লেও ব্যাস ওইটুকুই। এইভাবে আরও কিছুক্ষণের কথোপকথন শেষে বের হলাম আমরা। তবে বিদায় নেওয়ার পূর্বে ভবেশ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্যোমকেশ বলে উঠল, চিন্তা করবেন না, একবার যখন ব্যোমকেশ বক্সীর আগমন ঘটেছে তখন নিশ্চিত থাকতে পারেন। নইলে আপনার যা অবস্থা, তাতে ডায়াবেটিস বাড়লে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সন্ধ্যার সময় সামনের চেয়ারে বসে ধাঁধাটির দিকে ক্রমশ নজর রেখে চলেছে ব্যোমকেশ। তবে কি কিছু সন্দেহ করে চলেছে সে? কৌতূহল দমন করতে না পেরে এবার প্রশ্ন করে বসলাম, ভাইয়া, সেই বিকেল হতে কেমন একটা থম মেরে গিয়েছ যে? তা বলি, এ তো জলের মতন পরিষ্কার একখানা কেস। তাহলে এত ভাবনা চিন্তার কি আছে হে? যদিও আমার কথার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দিল না সে। বর্তমানে আরও বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। ঘড়ির কাঁটা 8টার ঘড় ছুঁতে ঢং ঢং করে একটা আওয়াজ এলো কানে। সংকেত মোচন শেষে ইতিমধ্যে একটি সিগারেট জ্বালালো ব্যোমকেশ। সত্যি বলতে সময়ের সাথে সাথে আমারও মেজাজটাও ক্রমশ গম্ভীর হয়ে চলেছে। ভেতরের ক্রোধকে সংযম করতে না পেরে ফের আবার বলে বসলাম, এই শুনছো, কতক্ষণ ধরে একটা প্রশ্ন করে চলেছি, অথচ মুচকি হাসল ব্যোমকেশ। এদিকে রাগ করে বসে রয়েছি আমি, আর অপরদিকে আমার বন্ধুটি কিনা হেসে চলেছে।
এসবের মাঝেই অবশেষে বলে চলল সে, কখনো কখনো সাধারণ চোখে যা দেখা যায় তা কিন্তু বাস্তবে ঘটে না। এই যেমন রাস্তায় কোনো লাশ পড়ে রয়েছে আর তার নিকট ছুরি হাতে বসে কোনো ব্যক্তি, তা এক্ষেত্রে সাধারণ দৃষ্টিতে সেই মানুষটাকেই খুনি বলে মনে হবে। অথচ এমনও তো হতে পারে যে অজানা ভদ্রলোকটি সেই পথ দিয়ে যাচ্ছিলেন আর ঠিক সেই মুহূর্তে মৃত ব্যক্তিকে দেখতে পেয়ে সেদিকে ছুটে যান, আর পরবর্তীতে প্রাণ রক্ষার্থেই হয়তো মৃত দেহ থেকে ছুরিটা বের করে নেন তিনি। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ, কিন্তু বর্তমান কেসের সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক ভাইয়া? আহা অজিত, এই ধরো ভবেশ মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি এবং পরবর্তী সময়ে অদ্ভুত সকল ঘটনার পিছনে তো বাইরের কারোর হাত পর্যন্ত থাকতে পারে। এমনকি বয়স্ক ভদ্রলোকের 2 ছেলের ওপরেও সন্দেহ রয়েছে আমার। আর যাই হোক, ঘরের কোন জিনিসটা কখন কোথায় থাকে সে বিষয়ে পরিবারের লোকেরাই ভালো জানে, কি ঠিক তো? হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আচ্ছা, তাহলে চুরি যাওয়া পুঁথিটি পাশের বাড়িতেই পৌঁছালো কেমন করে? পুলিশের লোকজনেরাই তো গিয়ে উদ্ধার করেছে, মনে নেই? বর্তমানে সেটাই বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধু। শোনো, আগামীকাল সকালে ফের একবার শোভাবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কেমন? তবে এবার আর ভবেশ মুখোপাধ্যায়ের বাড়িতে নয়, বরং তার প্রতিবেশীর নিকট পৌঁছে যাব আমরা। তেনাদের দিকটাও একবার শোনা প্রয়োজন। স্থির হলো আগামীকাল অর্থাৎ রবিবার ঠিক সকাল 9টা বাজতেই বের হব আমরা। তবে এর মাঝেই সকালের একখানা ঘটনা নিয়ে মনটা এখনো খচখচ করে চলেছে। ঘুমোতে যাওয়ার পূর্বে ব্যোমকেশকে লক্ষ্য করে সেই বিষয়টাই তুলে ধরলাম আমি। এই শোনো না, বলছি যে সকালের একটি ঘটনার কথা মনে পড়ে। ওই যে বেরোনোর পূর্বে ভবেশবাবুর ডায়াবেটিস প্রসঙ্গে মন্তব্য করলে, তা ভদ্রলোকের যে ওই রোগখানা রয়েছে তা তুমি বুঝলে কিভাবে? আসলে সেই কখন থেকেই জিজ্ঞেস করব ভাবছি, তবে হয়ে উঠছিল না। এখন কিন্তু আর ছাড়ছি না বাবু। আমার এখনো প্রশ্নের জবাবে বড় একটা হাই তুলে ব্যোমকেশ বলল, এর এমন কি ব্যাপার হে? খেয়াল করে দেখবে, মধুমেহ রোগের কিন্তু বেশ কয়েকটা লক্ষণ রয়েছে। এই যেমন পা ফোলা, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, কিংবা চোখের নিচে কালি ইত্যাদি ইত্যাদি। তবে ভদ্রলোকের শরীরের দিকে যদি সঠিকভাবে নজর দিতে, তবে তোমারও চোখে পড়তো সেগুলো। এখন না আর বকিয়ে ঘুমাও যাও তো দেখি। রোববার সকাল। অন্যান্য সপ্তাহগুলির তুলনায় আজকের দিনটাই এক পৃথক বৈশিষ্ট্য বিদ্যমান। গতকাল রাতে বৃষ্টি হলেও আজ মেঘের দেখা নেই বললেই চলে। তবে গত কয়েকদিন যাবৎ আবহাওয়ার কোনো ভরসা নেই, ফলে ছাতাকে সঙ্গী করেই বের হলাম আমরা। বড় রাস্তা আর বেশ কয়েকটা গলি পেরিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে সময় লাগলো মোটে আধা ঘন্টা। বর্তমানে আমাদের চোখের সামনে যে বাড়িটির প্রতিচ্ছবি ভেসে উঠছে তার সঙ্গে মুখোপাধ্যায়ের বাড়ির পার্থক্য খুঁজে পাওয়া বেজায় মুশকিল। দেখে মনে হবে সম্ভবত এক কারিগরের তত্ত্বাবধানেই তৈরি এই বাড়ি দুটি। অতীতের এত মিল কিনা শেষ পর্যন্ত ক্রোতায় পরিণত হয়েছে আজ। অপরদিকে ব্যোমকেশের চোয়াল ইতিমধ্যে বেশ শক্ত হয়ে গিয়েছে। কথা না বাড়িয়ে এবার সামনের পথে অগ্রসর হলাম আমরা। কয়েক মিনিটের ব্যবধানে দরজায় টোকা। নমস্কার পর্ব আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ শেষে একতলার একটি ঘরে উপস্থিত হয়েছে আমি আর ব্যোমকেশ। বর্তমানে আমাদের সামনের চেয়ারে আসন গ্রহণ করেছেন শৌকত মিয়া এবং তার ঠিক সামনেই দাঁড়িয়ে এক যুবক। শৌকত মিয়া বয়স 60-এর ওপর হলে কি হবে, দেহে বলিষ্ঠভাব বিদ্যমান, গায়ের রং শ্যামলা আর কপালের নিকট কাটা একখানা দাগ রয়েছে। আমাদের বসার অনুরোধ করা মাত্রই বলে চললেন তিনি, আসুন আসুন, আপনি ব্যোমকেশ বক্সি, বাংলার বিখ্যাত ডিটেকটিভ, তাই তো? তা আপনার নাম আমি বহু শুনেছি, তবে এহেন বিখ্যাত মানুষের সাক্ষাৎ পাবো বলে আশা করি নাই মশাই।
কিন্তু আচমকা এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলে মনে হয়। বিশেষ করে বিগত কয়েকটা মাস যাবৎ যেভাবে একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে চলেছি, তাতে ভয়টা যেন কোনো সময় আর পিছু ছাড়ছে না। আচ্ছা, ভালো কথা, আমার পরিচয় তো আগেই দিয়েছি। আর হ্যাঁ, এ হলো আমার একমাত্র সন্তান আব্দুল, শৈশব থেকেই ক্ষুরধার মস্তিষ্ক মশাই। বর্তমানে আল্লাহর কৃপায় একখান ভালো প্রতিষ্ঠানে কাজ করেছে। আচ্ছা, বুঝলাম। পরিবারে তাহলে আপনারা দুজন সদস্যই রয়েছেন, তাই তো? তাছাড়া বাড়িঘর দেখে মনে হয় পসারের বিশেষ একটা অভাব নেই আপনার। তবে কয়েক মাস পূর্বে চুরি করতে গেলেন কেন মশাই? না মানে চুরির নেপথ্যে আসল কারণটা যদি বলেন আর কি। শেষের কথাগুলো বেশ কড়া সুরেই বলল ব্যোমকেশ। কয়েক সেকেন্ডের ব্যবধানে এহেন প্রশ্ন নিক্ষেপ হতে চলেছে তা বোধ করি কল্পনাই করতে পারেননি ভদ্রলোক। প্রথম দিকে খানিকটা ততমত করলেও পরবর্তীতে বেশ উত্তেজিত স্বরে জবাব দিলেন তিনি। ও, এতক্ষণে আপনাদের আসার কারণটা বুঝলাম মশাই। প্রথমটাই কিছু আন্দাজ করেছিলাম, আর এবার তো সম্পূর্ণটাই পরিষ্কার আমার কাছে। তবে এক্ষেত্রে প্রথমে যা বলেছি, আজকের দিনে দাঁড়িয়েও নিজের বক্তব্যে থেকে এক চুলও সরব না আমি। অতীতে পুলিশকেও জানিয়েছিলাম যে ওই চুরির সঙ্গে আমাদের পরিবারের কোনো যোগ নেই, আর আজকেও সেই একই কথা বলবো। তা আপনার কথা যদি খানিক সময়ের জন্য বিশ্বাসও করিনি, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হলো গিয়ে, প্রাচীন ওই পুঁথিটা এই বাড়ি থেকে উদ্ধার হলো কেমন করে? আপনি কিংবা আপনার ছেলে যদি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তবে এক্ষেত্রে একটিমাত্র সম্ভাবনা রয়ে যায়, আর সেটি হলো গিয়ে কেউ বা কারা চক্রান্ত করে ওই জিনিসখানি এখানে লুকিয়ে দিয়ে যায়। অথচ এত কিছু জানা সত্ত্বেও পুলিশে কেন অভিযোগ করলেন না? আচ্ছা, আমি কিন্তু পুলিশের লোক কিংবা আর 5 জন সাধারণ গোয়েন্দার মতো নই, বরং এই সমাজের বুকে এক সত্যান্বেষী হিসাবেই পরিচিত আমি। ফলে আমার কাছে কিছু লুকোবেন না বলেই আশা রাখছি। এক নাগাড়ে বলে চলল ব্যোমকেশ। অপর প্রান্তে উত্তেজিত ভাব কাটিয়ে ইতিমধ্যে খানিকটা ধাতস্থ হয়েছেন শওকত মিয়া। বর্তমানে কিছুটা মৃদু স্বরে বলে উঠলেন তিনি। বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, আমি খোদার কসম কোনোদিন মিথ্যা কথা বলি না। 2 মাস পূর্বে ওই পুঁথিটি এই বাড়িতে কিভাবে এলো তা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নাহলে আপনিই ভাবুন, বিগত 10 বছরের ওপর সময় ধরে 2 ভাইয়ের মতো মেলামেশা করতাম আমরা। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আব্দুলকেই জিজ্ঞাসা করে দেখুন। ওই বাড়ির ছোট ছেলের সঙ্গে কত ভালোই না বন্ধুত্ব ছিল ওর। একটা সময় তো এ বাড়ি হতে ও বাড়ি নিত্য যাতায়াত লেগে থাকতো। এ পাড়ার অনেকের মধ্যেই প্রশ্ন জাগতো, একজন মুসলিম হয়ে হিন্দু পরিবারের সঙ্গে এত ভালো যোগাযোগের পিছনে রহস্য কি? কিন্তু এখন দেখুন, এই 2 মাস আগের সেই অপমানের পর থেকে মুখ দেখা দেখে কার্যত বন্ধ আমাদের। তবে ওই ঘটনা যে এখন অতীত, তাহলে আপনার আসার কারণটা ঠিক কি? ভদ্রলোককে থামিয়ে এবার ব্যোমকেশ বলে চলল। ঠিকই ধরেছেন, বর্তমানে ঘটে চলা কয়েকটা ঘটনার সূত্রেই আমাদের এই আগমন। তাহলে পুরো বিষয়টাই খুলে বলি কেমন? তা গতকালের ঘটনা। কোনো এক বিশেষ প্রয়োজনে আমাকে তলব করেন ভবেশবাবু। পরবর্তীতে সেখানে পৌঁছে যেতেই বেশ কয়েকটা অদ্ভুত বিষয় খোলসা করেন ভদ্রলোক। এই যেমন চুরির ঘটনাটি ঘটনার পর থেকেই প্রতিদিন রাতের দিকে অদ্ভুত একখান ছায়া দেখে চলেছেন তারা। একই সঙ্গে গত সপ্তাহে জানলার কাঁচ ভেঙে পাথর সহ একটা কাগজ ছুঁড়ে পালায় কেউ বা কারা। সেখানে লেখা থাকে একটা ধাঁধা। সত্যি বলতে ওটাকে ধাঁধা না বলে হুমকিপত্র বললেও ভুল হবে না। তা সংকেতটির বিষয়বস্তু অনেকটা এইরকম: চোর পুলিশ খেলছো নাকি, সাহস বড়ই বাড়ল সবার, অন্ধকারে ছায়ার মিলন, মৃত্যু কি আসবে আবার। এখানে বলে রাখা ভালো যে প্রতিবেশী বাড়িতে ঘটে চলা ঘটনাগুলির পিছনে
আপনাদের হাত রয়েছে বলেই সন্দেহ তাদের, আর সেই কারণেই আশা করি বর্তমানে আপনার মনের ভিতরকার সকল দ্বন্দ্ব দূর হয়েছে। কি? ব্যোমকেশের বক্তব্যের মাঝেই একটা দীর্ঘ সময়কাল ধরে কার্যত মৌনতা বজায় রাখলেন ভদ্রলোক। ঠিক কি বলবেন যেন বুঝে উঠতেই পারছেন না তিনি। অপরদিকে এতক্ষণ ধরে মন দিয়েই আমাদের সকল কথা শুনে চলছিল আব্দুল। পিতার পরিবর্তে এবার সে বলে উঠল, কিছু মনে না করলে আমি এখন কথা বলি। এই ক্ষেত্রে হয়তো ওনারা আপনাদের অনেক কথাই বলেছে, আর ঠিক সেই কারণেই আমাদের অপরাধী বলে মনে করছেন আপনি, কি তাই তো ব্যোমকেশ বাবু? কিন্তু বিশ্বাস করুন, আমি কিংবা আব্বা এই বিষয়ে আমরা কিছুই জানি না। খানিক সময় পূর্বে আপনার বলে চলা প্রতিটি কথাই আমাদের একইভাবে হতবাক করে তুলেছে। ছায়া বাঁধা জানলার কাজ ভাঙা না ব্যোমকেশ বাবু, ওদের সঙ্গে আমাদের মনোমালিন্য চরম আকার ধারণ করলেও এই সকল জিনিস আমাদের কাছে হারাম। বরং আমি বলবো, এই সকল কাণ্ড কারখানার পিছনে যার হাত রয়েছে তাকেই ধরুন, না হইলে ঘোর বিপদ মশাই, ঘোর বিপদ। বর্তমান সময়ে যেভাবে একের পর এক দেশে হিংসার ঘটনা বেড়ে চলেছে তারই প্রতিফলন। তবে আমার বিশ্বাস এই মামলা একটা ভিত আপনি নিশ্চিত করবেই। একটানা কথাগুলি বলে চলল যুবকটি। বয়স বড়জোর 20 কি 21 হবে, তবে এই বয়সে তার মুখে এতখানি সংবেদনশীল কথা শুনব তা আমরা কখনোই আশা করিনি। সেই দিকে লক্ষ্য করেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিল ব্যোমকেশ। তোমার কথা অনুযায়ী গত সপ্তাহ এবং তার পূর্বের ঘটনাগুলির সঙ্গে নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তির হাত রয়েছে। তবে সেটা যদি হয় তবে তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আচ্ছা, এক্ষেত্রে কি এমন কোনো ব্যক্তি রয়েছে যার উপর তোমাদের সন্দেহ থাকলেও থাকতে পারে? অর্থাৎ এমন কেউ বা কারা যার সাথে ভবেশবাবু কিংবা তোমাদের পুরাতন কোনো শত্রুতা বর্তমান? মাথায় খানিক জোর দাও, নইলে কিন্তু। এতখানি বলে এবার আচমকায় উঠে পড়ল সে। মিনিট খানেক ধরে ঘরের প্রতিটি কোণায় নিরীক্ষণ সেরে ওঠার পর মুহূর্তেই ফের শৌকত মিয়ার ওপর তীক্ষ্ণ একটা নজর রাখল ব্যোমকেশ। না ব্যোমকেশ বাবু, অনেক অনেক ভাবলাম, তবে কিছুতেই যে মনেই পড়ছে না। যদিও এর মাঝেই বর্তমানে এক বিস্ফোরক মন্তব্য করে বসল আব্দুল। আচ্ছা, এর মধ্যে একটা হঠাৎ কথা মনে পড়লো আমার। জানি না ঘটনাটি কতখানি গুরুত্বপূর্ণ, তবে বলাটা প্রয়োজন বোধ মনে করলাম। হ্যাঁ, অবশ্যই। ছোট কিংবা বড় প্রতিটি বিষয় জ্ঞান প্রাপ্তি অত্যন্ত প্রয়োজন, বুঝলে? তাছাড়া একাধিক সময়ে অনেক ছোট ছোট বিষয়কে আমরা খেয়াল করি না, অথচ পরবর্তী সময় সেগুলোর গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়ায়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা মনে পড়ছে সবটা খুলে বলো দেখি। এই তো গত বৃহস্পতিবারের কথা। সন্ধ্যের সময় বাজার হতে বাড়ি ফিরছিলাম। শ্যামবাজারের দিকটায় ওদিন বেশ ঝামেলা বাঁধে, ফলের সময়ের আগেই ফিরে পড়ি। তখন 7:15 কি 20 হবে। ঘরে ঢুকতে যাব ঠিক এমন সময় পাশের বাড়ি থেকে অচেনা এক ব্যক্তিকে বেরোতে হতে দেখে আমি প্রথমে খুব চমকে যাই। এই গরমে গায়ে শাল মোড়া, মাথায় টুপি, মুখখানাও যতটা সম্ভব ঢেকে রাখে, আর তার উপর অন্ধকার নামা চিনতে পারিনি। তবে সে যে ভবেশ চাচা, সমরদা বা স্বপন যে নয়, এই কথা আমি ভালো করেই আন্দাজ করে যাই। সত্যি বলতে এটিকে আপাতত নিরীহ একখানা কেস বলে মনে হলেও বর্তমানে রহস্য যে ক্রমাগত ডানা বিস্তার করে চলেছে তা ভালো মতোই টের পেলাম। ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। সেগুলিকে সঙ্গী করে এবার বলে চলল সে। আচ্ছা, ওই ব্যক্তিটির মধ্যে কি এমন কিছু লক্ষ্য করেছিলে যা তাকে খানিকটা হলেও পৃথক করে? অর্থাৎ কোন একটা বিশেষত্ব যা থেকে তার উপরে কিছুটা আন্দাজ পাওয়া যায়? যেমন বললাম, চেহারাটা শরীরের প্রায় প্রতিটি অংশ ঢাকা থাকায় আমি সম্ভবত চিনতে পারিনি। তবে হ্যাঁ, এর মাঝে হাতের খানিকটা অংশ চোখে পড়ে, তবে সেটি সাধারণ ভারতীয়দের মতো নয়। এক কথায় বললে সাদা চামড়ার, অতীতে ব্রিটিশদের যেমন হতো আর কি। তবে এক্ষেত্রে শরীরে সেতির সমস্যা রয়েছে। এমন অনেক মানুষ থাকেন আমাদের মধ্যে,
ফলে ওই ব্যক্তি যে আদতে বিদেশি তা স্পষ্ট করার মতো কোনো তথ্য বা প্রমাণ আমাদের কাছে নেই। আচ্ছা, এখন আমরা উঠি, তবে এর মাঝেই অস্বাভাবিক কোনো বিষয় লক্ষ্য করলে অবশ্যই জানাবেন, কেমন? বাড়ি ফিরে দেখি ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 1টার ঘর ছুঁয়েছে। এরপর বিশেষ কোনো ঘটনা না ঘটলেও সন্ধ্যের দিকে যে এক বীভৎস অভিজ্ঞতা অপেক্ষা করে থাকবে তা আর কে ভেবেছিল। ঘটনা প্রবাহ যেভাবে অগ্রসর হয়ে চলেছে তাতে চুপ করে বসে থাকা কার্যত মুশকিল। প্রথমত ভবেশবাবুর বাড়ি হতে প্রাচীন পুঁথির গায়েব হওয়া, পরবর্তীতে ছায়ার উপস্থিতি, ধাঁধার চক্র, আর এবার কি না সাদা চামড়ার একখানি রহস্যময় ব্যক্তি, এইসব নিয়েই ভেবে চলেছিলাম। ঠিক এমন সময়ে টেলিফোনটা বেজে উঠতে সেদিকে অগ্রসর হলো ব্যোমকেশ। কয়েক মিনিট ধরে হ্যালো, কখনো হলো এ ঘটনা, আচ্ছা আমরা আসছি, আপনি চিন্তা করবেন না, রাখলাম। টুকরো টুকরো কথা বলে ফোনখানি কেটে দিল সে। তার মুখের দিকে চেয়ে দেখলাম ভারী চিন্তায় পড়ে গিয়েছে বেচারা। চোয়াল শক্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম। এরপর খানিকক্ষণ সব চুপ। কিছুটা কৌতূহলী গলায় আমি বলে উঠলাম, এই ব্যোমকেশ, কে ফোন করেছিল আর এমন কি কথা হলো যে? সমরবাবু ফোন করেছিলেন। ভবেশবাবু আর নেই, খানিকক্ষণ আগেই মারা গিয়েছেন ভদ্রলোক। যতক্ষণ না নিজের চোখে সবটা দেখছি কিছুই বুঝবো না, ফলে দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। এক নাগারে বলে চলল ব্যোমকেশ। ইতিমধ্যে পায়ের তলার মাটি যেন সরে গিয়েছে আমার। তবে কি আব্দুলের বর্ণনায় উঠে আসা সেই ব্যক্তি নাকি পুরোটাই এক গোলক ধাঁধা? রাত 8:40 মুখোপাধ্যায় বাড়িতে উপস্থিত আমি আর ব্যোমকেশ। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। সেদিকে লক্ষ্য করেই সামনের পথে অগ্রসর হতে যাব এমন সময় পিছন থেকে ভেসে এলো পরিচিত একটি ডাক। আরে ব্যোমকেশ দা, আপনি এখানে? আমাদের জন্য তো কিছু ছেড়ে দিন মশাই। চৌকিতে পেছন ফিরে গম্ভীর স্বরে জবাব দিল ব্যোমকেশ। সে অনেক ব্যাপার হে রাখাল, এখন ওই বিষয়ে আলোচনা না করাই ভালো। বলছি, ভবেশবাবুর মৃতদেহটা এখন কোথায়? এ সকল কথোপকথনের মাঝে এবার আমাদের দিকে এগিয়ে এলেন সমরবাবু। ভদ্রলোকের চোখে মুখে বিধ্বস্ত ভাবখানা স্পষ্ট দেখা যায়। যদিও এক্ষেত্রে বিশেষ কোনো কথা না বাড়িয়ে দোতলার একটি ঘরে হাজির হলাম আমরা। ভিতরে প্রবেশ করতেই ঘরের সামনের প্রান্তে আঙুল ওচালেন রাখালবাবু। মুহূর্তের মধ্যে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই কার্যত চমকে উঠলাম। বিছানায় এক প্রকার চিত হয়ে পড়ে রয়েছেন ভবেশ মুখোপাধ্যায়। একদিন পূর্বে আলাপ হওয়া মানুষটির প্রাণহীন নিথর দেহ দেখা তো আর চারটিখানি কথা নয়। তবে এক্ষেত্রে সবচাইতে বেশি নজর কেড়েছে মৃত্যুর ধরনটা। ব্যোমকেশের গলা হতে আফসোস ঝরে পড়ছে প্রতিনিয়ত। অজিত অজিত অজিত, কেসের গুরুত্ব বুঝতে ভারী দেরি হয়ে গেল বন্ধু। আর কিছুটা সময় পেলে। আহা। অপরদিকে বর্তমানে ঘটে চলা ঘটনাগুলি প্রসঙ্গে যেন কিছুই বুঝে উঠতে পারছেন না রাখালবাবু। অবশেষে কৌতূহল ধরে রাখতে না পেরে এবার বলে উঠলেন তিনি, একদিকে এই ভদ্রলোকের মৃত্যু, আর অপর প্রান্তে আপনারা কি বলে চলেছেন কিছুই বুঝছি না। তা বলি কি, সম্পূর্ণ বিষয়টা খোলসা করে বললে আমিও খানিকটা আন্দাজ করতে পারি আর কি। সেসব না হয় পরে হবে। আচ্ছা রাখাল, প্রাথমিক ধারণা অনুযায়ী এই মৃত্যুর নেপথ্যে আসল কারণ কি রয়েছে বলে মনে হয় তোমার? মাথার পিছনে ভারী কিছুর আঘাতে মৃত্যু হয়েছে বলেই মনে হয়। রক্তটা বেশ তাজাই রয়েছে এখনো। অর্থাৎ খুনটা যে খুব বেশি সময় পূর্বে হয়নি সেটা সহজেই আন্দাজ করা যায়। তবে মুখে রুমাল জাতীয় বস্তু বেঁধে দেওয়ার নেপথ্যে কারণটা ঠিক বুঝলাম না। খুব সম্ভবত খুনের সময় ভদ্রলোক যাতে চিৎকার না করে সেই কারণেই হয়তো কাপড়খানা বেঁধে দেয় হত্যাকারী। রাখালবাবুর মন্তব্যর জবাবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দিল না ব্যোমকেশ। পরবর্তীতে
বেশ কয়েক মিনিট ধরে মৃতদেহটির পর্যবেক্ষণ শেষে বলে উঠল সে, আচ্ছা রাখাল, এখানে আর বিশেষ কোনো কাজ নেই বুঝলে। এক্ষেত্রে যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে ততক্ষণ অবধি কিছুই বলা যাবে না। আর তার চাইতে বরং ওনার 2 ছেলেকে হাজির করো, তাদের সঙ্গে কথা বলাটা অত্যন্ত প্রয়োজন। ভবেশ মুখোপাধ্যায়ের মৃতদেহটিকে ইতিমধ্যেই নিয়ে গিয়েছে পুলিশ। বর্তমানে বড় দালান ঘরের এক প্রান্তে উপস্থিত আমি, ব্যোমকেশ আর রাখাল বাবু। অপরদিকে বিহুল দৃষ্টিতে ঠাঁই দাঁড়িয়ে আছে ওরা দুজন। আচ্ছা সময়বাবু, আজ রবিবার, ফলে এই দিনটিতে আপনারা বাইরে কোথাও যাননি বলেই ধরে নেওয়া যায়। তাহলে প্রশ্ন হলো, সকলের উপস্থিতির মাঝে ভদ্রলোকের এই পরিণতি হলো কি করে? আর হ্যাঁ, আপনার বাবার লাশটি সর্বপ্রথম কে এবং ঠিক কখন উদ্ধার করে? বর্তমানে রহস্য বেজায় জটিল হয়ে উঠেছে, ফলে কিছু না লুকিয়ে যা যা জানেন সবটাই খুলে বলুন দেখি। ব্যোমকেশের প্রশ্নের জবাবে প্রথম দিকটাই অবশ্য কিছুই বললেন না ভদ্রলোক। পিতার মৃত্যুশোকে যে ঠিক কতটা ভেঙে পড়েছেন তা ওনার মুখ চোখ দেখলেই স্পষ্ট বোঝা যায়। খানিকটা সময় জুড়ে নিস্তব্ধতার মায়াজাল কাটিয়ে এবার বলে চললেন তিনি, সত্যি কথা বলতে গতকাল আপনাদের আসার পর থেকে বাবার মেজাজখানি বেশ ভালোই ছিল। চোখের মাঝে অদ্ভুত এক দীপ্তি কাজ করছিল তার, অথচ একটুকুর মধ্যেই যে কি থেকে কি হয়ে গেল তা ভাবতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সন্ধ্যের দিককার কথা ব্যোমকেশবাবু, সময় হবে ওই 6:20। ঠিক এমন সময় দপদপ করতে করতে আলোগুলি নিভে যায়। কয়েক মিনিটের লোডশেডিং, আর তার মধ্যেই এই ঘটনা। ঘরের প্রতিটি প্রান্ত জুড়ে অন্ধকারের মাঝে স্বপনকে বসিয়ে মোমবাতিটা আনতে চাই, আর পরবর্তীতে আলো নিয়ে ওপরে ঘরটিতে পৌঁছে যেতেই প্রকাশ্যে আসে সেই ভয়ানক দৃশ্য। বিছানায় পড়ে বাবার লাশ, মাথা বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এ হেন দৃশ্য দেখে চিৎকার করে উঠি আমি, কিন্তু ততক্ষণে সব শেষ, সব শেষ। এতটা বলে এবার থামলেন তিনি। এতক্ষণ ধরে বেশ মনোযোগ দিয়েই সব কথা শুনে চলেছিলেন ব্যোমকেশ। এবার পাল্টা একখানা প্রশ্ন করে বসল সে। অন্ধকারের সুযোগ নিয়েই এই কাণ্ড ঘটায় হত্যাকারী, অর্থাৎ নিখুঁত পরিকল্পনাকে হাতিয়ার করেই। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের মানসিক পরিস্থিতি ঠিক কি তা ভালো মতোই আন্দাজ করা যায়। তবে এক্ষেত্রে ভবেশ বাবুর খুনিকে ধরতে হলে কয়েকটা খটকা দূর করতেই হবে। তাই সে আপনি চিন্তা করবেন না মশাই, আমরাও চাই যে অপরাধী তার যথাযথ শাস্তি পাক। তাই বর্তমানে যা যা প্রশ্ন রয়েছে তা আপনি নির্দ্বিধায় করতে পারেন। গত কয়েক মাস ধরে ঘটে চলা ঘটনাগুলির নেপথ্যে তার প্রতিবেশীর হাত রয়েছে বলেই সন্দেহ করেছিলেন ভবেশবাবু। তবে এই মুহূর্তে তিনি আর নেই। আচ্ছা সময়বাবু, আপনার বাবার খুনের পেছনে তেনাদের যোগসূত্র কি থাকতে পারে? এক্ষেত্রে আপনার সন্দেহ ঠিক কার ওপরে, সেই বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যে এই পাড়ায় অজানা কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করেছিলেন কি? বিশেষত সাদা চামড়া অথবা ওরকম গোছের কেউ? কেন জানি না, তবে ব্যোমকেশের বক্তব্যের মাঝেই কেমন ততমতো খেয়ে উঠলেন সমরবাবু। প্রথমে স্বপন আর পরবর্তীতে রাখালবাবুর দিকে চেয়ে বেশ মৃদু স্বরে বললেন তিনি, আমার মতে এই ঘটনার মূলে শওকত চাচা আর তার ছেলের হাত রয়েছে। তবে ভয় লাগে যেভাবে একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে তারা, তাতে পরবর্তী সময় আমার কিছু একটা হয়ে গেলে ভাইটাকে কে সামলাবে ব্যোমকেশবাবু? ও হ্যাঁ, আর একটা কথা, অজানা লোকের আনাগোনা বলতে মনে পড়ল গত সপ্তাহের কথা। দিনটা কবে তা ঠিক মনে পড়ছে না আমার। তবে সন্ধ্যের সময় করে
গোটা শরীরে চাদর মুড়ি দেওয়া এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ বলা উচিত হবে না, এক কথায় বললে চোকাচুকি হয়ে যায়। তবে এরপরেই কেমন অদ্ভুত একটা আবভাব করে দ্রুত সামনে পথ হারিয়ে যায় সে। মুখখানি দেখাও সম্ভব হয়নি। তবে হ্যাঁ, বিশেষ ধরনের একটি উল্কি আঁকা ছিল গলার কাছটায়। ইংরেজিতে কিছু একটা লেখা ছিল, যতদূর মনে পড়ে বি আর জে, হ্যাঁ এই রকমই কিছু একটা ছিল সম্ভবত। তবে আচমকাই প্রশ্ন, আপনি কি কিছু সন্দেহ করছেন মশাই? না, কেবলমাত্র একটা অনুমান বলতে পারেন। আচ্ছা, আজ আমরা উঠি, আর হ্যাঁ, প্রয়োজনে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না, কেমন? এই বলে অবশেষে বাইরের পথে বের হলাম আমরা। তবে এর মাঝেই বাড়ির পিছন প্রান্তে বেশ কিছুটা সময় অতিবাহিত করল ব্যোমকেশ ফেরার পথে, এবং সেই দিন রাতে আর বিশেষ কোনো কথা বলল না সে। পরদিন সকাল জল খাবারের টেবিলে বসেও যেন কিছু একটা ভেবে চলেছে। এর মাঝেই গরম চা যে কখন ঠান্ডা জল হয়ে গিয়েছে সেই দিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। অন্যদিকে রহস্যের কিনারায় পৌঁছতে আর কতটা সময় লাগবে তাও খোলসা করে বলছে না। খানিক সময় বাদে কার্যত অভিমানের সুরেই বললাম, গতকাল থেকে তো মুখে রা পর্যন্ত কাটেনি। একদিকে আমায় নিজের সহযোগী বলো, আর অপর প্রান্তে কি ভাবছো কি করছো কিছুই জানি না। তা বলি কি, তদন্তের বিষয়ে কিন্তু আমিও সাহায্য করতে পারি ভাইয়া। আহা অজিত, আসলে একটির পর একটি ঘটনা যেভাবে ঘটে চলেছে তাতে চিন্তা যে ক্রমশ বেড়েই চলেছে বন্ধু। কয়েকটা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত চুপ করে বসে থাকা যায় না। তা বলি কি, ভবেশবাবুর মৃত্যুর পেছনে তো শওকত মিয়ারও হাত থাকতে পারে, তাই না? না মানে 2 মাস আগের ওই অপমানের কারণ হয়তো হতেও পারে, কি বলো? শওকত মিয়া আর আব্দুলের ওপর যে একেবারেই সন্দেহ নেই তা বলছি না, তবে এই কেসটিতে এমন কিছু দিক রয়েছে যার ওপরে পর্দা না সরলে ঘোর বিপদে। এই যেমন ধরো, সাদা চামড়ার ব্যক্তিটি কে? 2 ট্যাটুওয়ালা রহস্যময় ব্যক্তিটি আর পূর্বের ওই মানুষটি কি এক, নাকি এটা কেবল কাকতালীয় একখান ব্যাপার? আচ্ছা, সময়বাবুর শেষের কথাগুলি মনে পড়ে? ওই তো, অতীতকালে স্বাধীনতা সংগ্রামে এক বিশেষ ভূমিকা পালন করেন ভবেশ মুখোপাধ্যায়। আর কি বেশ, হ্যাঁ, এক ইংরেজ সাহেবকে খুনের সন্দেহে বেশ কয়েক বছর জেল পর্যন্ত খাটতে হয়েছে ওনাকে। কিন্তু তার সঙ্গে বর্তমান ঘটনার কি কোনো যোগ রয়েছে বলে মনে হয় তোমার? আরেকটি কথা, গতকাল বের হবার পূর্বে অতক্ষণ ধরে করছিল এটা কি? এই ক্ষেত্রে অবশ্য শেষের প্রশ্নটা কার্যত এড়িয়েই গেল ব্যোমকেশ। খাওয়া শেষে কেবল একখানা নির্দেশ দিল সে, শোনো, আমাকে একবার বেরোতে হবে, কয়েকটা জায়গায় যাওয়ার আছে। রাখালের সঙ্গেও দেখা করাটা প্রয়োজন। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মাথায় আঘাত হওয়ার কারণেই মৃত্যু হয় ভবেশ মুখোপাধ্যায়। চিন্তা করো না, আর এদিকে যদি দরকারি কোনো ফোন কিংবা চিঠি আসে তবে সেগুলি সামলে নিও, কেমন? বিকেল পেরিয়ে ইতিমধ্যে অন্ধকারে ছেয়ে গিয়েছে গোটা শহর। বৃষ্টিটা ধীর গতিতে পড়ে চলেছে। ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠতে কার্যত ছুটে গেলাম সেই দিকে। যা আন্দাজ করেছিলাম হলো ঠিক তাই। অপর প্রান্তে ব্যোমকেশের গলা, আর আধ ঘন্টার মধ্যে ভবেশ মুখোপাধ্যায়ের বাড়িতে দেখা হচ্ছে, কেমন? হত্যাকারীর সন্ধান মিলেছে, সত্যের উদ্ঘাটন কেবল সময়ের অপেক্ষা। 7:30 ঘটনাস্থলে ফের আর একবার উপস্থিত আমরা। তবে এর মাঝেই শওকত মিয়া এবং আব্দুলের আগমনের মাঝেই রহস্য যে ক্রমাগত ঘনীভূত হয়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বুকটা ইতিমধ্যেই ঢিপ ঢিপ করে চলেছে আমার। যদিও সেই দিকে লক্ষ্য না করেই ব্যোমকেশ আবার বলে চলল, বিগত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে ঘটে চলা অদ্ভুত কাণ্ড কারখানার সমাপ্তি ঘটতে চলেছে।
আজ থেকে কেবল 2 দিন আগেই এই কেসটার দায়িত্ব নিই। যদিও এর মাঝেই ভবেশ মুখোপাধ্যায়ের খুন ঘিরে একটা আফসোস থেকেই যায়। তবে আর কয়েকটা দিন পূর্বে যদি, আচ্ছা বাদ দিন, এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানের কথায় ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করি। এক্ষেত্রে অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে চলা ঘটনা প্রবাহের বিষয়টি উল্লেখ না করলে বোঝা দায় হতে পারে। তা আজ থেকে 2 মাস আগের ঘটনা। এই বাড়ির একটা প্রাচীন পুঁথির চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে অবশ্য পুলিশের তত্ত্বাবধানে শওকত মিয়ার ঘর থেকে মেলে সেই জিনিসটা। এক্ষেত্রে শওকত মিয়া কিংবা তার সন্তান অপরাধের বিষয়টি স্বীকার করতে চাননি কেউই। অপরদিকে ঠিক ওই সময় থেকেই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকে এই বাড়ি এবং এখানকার মানুষজন। গভীর রাতে ছায়ার আনাগোনা, হুমকির সংকেত ইত্যাদি ইত্যাদি। এরপরেই অবশ্য আমাকে ডেকে পাঠানো হয়। ভবেশ মুখোপাধ্যায়ের নিকট সকল ঘটনার বিবরণ পাওয়া মাত্রই পরের দিন ওনার প্রতিবেশীর বাড়িতে হাজির হই আমরা। যদিও এক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারি না। রহস্য যখন শিয়রে, ঠিক সেই মুহূর্তেই আবার খুন হন ভবেশ বাবু। মুখে কাপড় বেঁধে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় যে অন্ধকারের সুযোগ নেওয়া হয় তা তো আপনারা সকলেই জানেন। তবে এখানে প্রশ্ন জাগে যে এই ঘটনায় কে জড়িত থাকতে পারে। আমার সন্দেহের তীর হতে অবশ্য কেউই বাদ যাননি। শওকত মিয়ার পাশাপাশি ভবেশ মুখোপাধ্যায়ের 2 ছেলেও ছিল এই তালিকায়। ব্যোমকেশের এহেন বক্তব্যের মাঝেই আচমকা বেশ উত্তেজিত হয়ে উঠল সমর মুখোপাধ্যায়। ব্যোমকেশবাবু, আপনি কি বলছেন? নিজের বাবাকে কেন মারতে যাব আমরা? না মশাই, এতখানি নিচে নামার কোনো প্রশ্নই নেই। আহা, উত্তেজিত হবেন না। আমি তো খালি সন্দেহের কথা বললাম। আর তাছাড়া সম্পত্তির জন্য হত্যার চক্রান্ত এখন প্রায়শই দেখা যায়। বিশেষ করে দীর্ঘ বহুদিন যাবৎ বাবার সম্পত্তি নিজের নামে লেখানোর প্রয়াস করে চলেছিলেন আপনি। আজ সকালে আপনাদের উকিলের সঙ্গে সাক্ষাৎ করায় এই বিষয়টি নজরে আসে আমার। একই সঙ্গে পুঁথি চুরির ব্যাপারটিও আমার মাথায় ঘুরতে থাকে। তবে আচমকাই থামল ব্যোমকেশ। এরপর চোখের ইশারায় রাখাল বাবুকে কিছু একটা নির্দেশ দিল সে। মুহূর্তের মধ্যেই এবার অচেনা এক ব্যক্তির আগমন ঘটল সেখানে। দানবের মতন চেহারা। You are totally wrong, Mr. ব্যোমকেশ। আমি কিচ্ছুটি জানি না কে এই ভবেশ মুখোপাধ্যায়। অবশ্য আমরা সচরাচর ব্যবহার করি না। ব্যাস 2-2 4 করতে আর বেশি দেরি হয়নি। যদিও পুলিশের সহায়তা ছাড়া এসব কিছুই সম্ভব হতো না। চেহারার আদল মিলতেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অপরাধীর সন্ধান চালানো তো আর চারটিখানি কথা নয়। বর্তমানে ব্যোমকেশের কথার মাঝে ব্যাঘাত ঘটালেন রাখালবাবু। আচ্ছা ব্যোমকেশদা, ভবেশ মুখোপাধ্যায়ের জেলে থাকাকালীন নথিপত্র খোঁজার নেপথ্যে কারণটি কিন্তু এখনো বললেন না। দীর্ঘ 30 বছর আগের ফাইল হতে কি এমন তথ্য মিলল মশাই? রাখালবাবুর মন্তব্যের দরুন বেশ অবাকই হলাম। 30 বছর আগের নথি। যদিও মুহূর্তের মধ্যেই মনের সেই সংকোচ দূর করল ব্যোমকেশ। আসলে গতকাল সময়বাবুকে জিজ্ঞাসাবাদ করার সময় জানতে পারি যে আজ থেকে বহু বছর পূর্বে এক ইংরেজ সাহেবকে হত্যার অপরাধে জেল খাটেন তার পিতা। ঠিক কী কারণে জানি না, তবে মনের ভিতর একটা সন্দেহ উঁকি মারার ফলে পৌঁছে যাই আমি তোমার কাছে। তবে সেইখানেই যে আসল প্রমাণ অপেক্ষা করে রয়েছে তা আর কে ভেবেছিল বলো? স্বাধীনতার পূর্বের নথিটি খুললেই জানতে পারি যে 1940 খ্রিস্টাব্দে বরিস জনসন নামের এক ব্রিটিশ সাহেবকে খুনের অভিযোগে গ্রেফতার হন ভবেশবাবু। সেই সাহেবের অত্যাচারের কথা প্রায় সকলেই জানত। কি কারণে ঠিক বলতে পারবো না, তবে পরবর্তীতে উন্মুক্ত ঘটনাটি এক প্রকার ধামাচাপা পড়ে যায়। খুব সম্ভবত নিজেদের অসফলতার ইতিহাস প্রকাশ্যে আনতে চায়নি ব্রিটিশ সরকার। আর হ্যাঁ,
আমাদের মধ্যে উপস্থিত ব্যক্তিটির গলার নিকট ট্যাটুটি লক্ষ্য করুন সবাই। ওখানে উপস্থিত বি জে অক্ষরের আসল অর্থ হলো গিয়ে বরিস জনসন। পিতাকে এতটাই ভালোবাসতেন যে তার নামের ট্যাটু পর্যন্ত এঁকে ফেলেন স্টুয়ার্ট। আচ্ছা, ভালো কথা, ইতিমধ্যেই খুনের প্রধান অস্ত্রটি আপনার গোপন ডেরা হতে উদ্ধার করেছে পুলিশ। ফলে চুপ না থেকে আসল সত্যটা এবার বলে ফেলুন দেখি। এতখানি বলে ব্রিটিশ ভদ্রলোকটির দিকে তীক্ষ্ণ একখানা দৃষ্টি নিক্ষেপ করল ব্যোমকেশ। মাঝের খানিকটা সময়ে মুখের হাবভাব সম্পূর্ণ বদলে গিয়েছে তার। উত্তেজনার ভাব কাটিয়ে বেশ মৃদু স্বরেই জবাব দিল সে। ইয়েস মিস্টার ইয়েস, আপনি যা যা বলেছেন সব সত্যি। বাবার মৃত্যুর সময় অনেকখানি ছোট ছিলাম, তবে পরবর্তীতে সব জানতে পেরে স্থির করি এই খুনের বদলা আমায় নিতেই হবে। ব্যাস 2 মাস ধরে একের পর এক প্ল্যানিং শেষে গতকাল লোডশেডিং এর সুযোগ নিয়ে ভবেশ মুখোপাধ্যায়কে হত্যা করি আমি। তবে তাড়াহুড়োর মাথায় খুনের অস্ত্রটিকেই লোকাতে ভুলে যাই। বাকিটা তো। ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁয়েছে। অপরাধীকে নিয়ে পুলিশের রওনা দেওয়ার মাঝেই বাইরের পথ ধরতে যাব, ঠিক এমন সময় আমাদের দিকে এগিয়ে এলো স্বপন। ব্যোমকেশ বাবু, আজ আপনি না থাকলে হয়তো বাবার খুনিকে ধরা সম্ভবই হতো না, আর আমরা বোকার মতো আব্দুলদের উপরই সন্দেহ করে চলতাম। খানিকটা সান্ত্বনার সুরেই এবার বলে উঠল ব্যোমকেশ। দেখো, তোমার বয়স বেশি নয়, এখনো অনেকখানি জীবন পড়ে রয়েছে, তাই অতীতের ঘটনা ভুলে সামনের পথে এগিয়ে যাওয়াই শ্রেয়। তবে একটা পরামর্শ দিলে শুনবে? হ্যাঁ, বলুন না। কখনো সঠিক প্রমাণ ছাড়া নিজের লোকেদের উপর বিশ্বাস হারিও না। অনেক সময় অনেক কথা কানে আসবে, কিন্তু নিজের চোখে না দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো মূর্খতার কাজ। একটা সময় ব্রিটিশরা ভারতীয়দের ওপর ঠিক কতখানি অত্যাচার করেছিল তা নিশ্চয়ই জানো। এমনকি বর্তমানে গোটা দেশ জুড়ে যেভাবে একের পর এক হিংসা, মারামারি আর হিন্দু মুসলিমের দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়ে চলেছে, তার নেপথ্যেও কিন্তু বিদেশি শক্তিরই হাত রয়েছে। এই যেমন ধরো, 2 পৃথক ধর্মের হওয়া সত্ত্বেও আব্দুলের সঙ্গে তোমার বন্ধুত্বের কাহিনী আমরা শুনেছি, অথচ একখানা ষড়যন্ত্রের কারণে সেই সম্পর্কে ফাটল ধরতে বসেছিল। কি ঠিক তো? তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনজনের ওপর হতে বিশ্বাস হারালে চলবে না, বরং হিন্দু হোক, মুসলিম কিংবা শিখ, একে অপরের সাথে মিলেমিশে চলার নামই জীবন। সবচাইতে বড় কথা, নেতাজি, ভগৎ সিং এবং মাস্টারদা সূর্য সেনের মতো শত শত দেশপ্রেমিকের স্বপ্ন সফল করার স্বার্থে এই মন্ত্র আমাদের মেনে চলতেই হবে, বুঝলে? এতক্ষণ শুনছিলেন লেখক সায়ন দাসের কলমে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন ধর্মরোষে বিহারীনাথ। গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমাদের উপস্থাপনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের মূল্যবান সদস্য হয়ে উঠুন। গল্পের নেপথ্যে যারা ছিলেন তারা হলেন গল্পের সূত্রধর আমি তাপস, অজিতের ভূমিকায় প্রীতম, ব্যোমকেশের চরিত্রে স্বরূপ, অন্যান্য চরিত্রে রিন্টু, ঋদ্ধিমান, সাগ্নিক, স্বস্তিক, জয়দীপ, শুভদীপ, নিবেদন ও শুভাশিস। কাস্টিং রুক্মিণী ও প্রভাকর। স্ক্রিপ্টিং স্বস্তিক। আবহ রিন্টু। পোস্টার, ভিএফএক্স ও প্রযোজনা মহাকাল প্রোডাকশনস এবং সমগ্র পরিচালনায় প্রভাকর চক্রবর্তী। আজকের মতো এইটুকুই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।